বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো বিদেশি বিনিয়োগকারী যখন বাংলাদেশে বিনিয়োগ করবেন তখন তাকে অবশ্যই সেটি একটি কোম্পানির আন্ডারে করতে হবে। সাধারণ অবস্থায় বিদেশিরা বাংলাদেশে 3 ধরনের কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারে। এর একটি হচ্ছে সরাসরি বিদেশি বিনিয়োগ। এক্ষেত্রে 100% ফরেন ইনভেস্টর থাকবে, এখানে কোনো বাংলাদেশি ইনভেস্টর থাকবে না। পুরো বিনিয়োগটাই করবেন বিদেশি। তো সেটা করার জন্য বাংলাদেশের কোম্পানি আইন অনুসরণ করে জয়েন্ট স্টক বা RJSC থেকে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে পরিচালকের সংখ্যা 2 থেকে 50 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রথমেই যে কাজটি করতে হবে তাদেরকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে। শর্ট ভিজিটিং ভিসা অথবা শর্ট বিজনেস ভিসার আওতায় তাদেরকে বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে এসে তারা যেই নামে কোম্পানিটি রেজিস্ট্রেশন করতে আগ্রহ দেখাবেন সেই নামটি বাংলাদেশে এর আগে অন্য কেউ নিবন্ধন করে ফেলেছে কিনা, সেটি খালি আছে কিনা, সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। যদি দেখা যায় যে ওই নামটি বাংলাদেশে এখনও অন্য কেউ নিবন্ধন করে নাই, সেটা বিদেশি হোক বা বাংলাদেশি হোক, এখনও ওই নামটি খালি আছে, তাহলে 30 দিন মেয়াদের জন্য একটি নামের ছাড়পত্র নিতে হবে জয়েন্ট স্টক বা RJSC থেকে। এটির মেয়াদ থাকবে 30 দিন। এরপর আপনারা একটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন বাংলাদেশের যে কোনো শিডিউল বা তফসিলি ব্যাংকে। সেখানে যে ব্যাংকের অ্যাকাউন্টটি করবেন প্রস্তাবিত কোম্পানির নামে সেটি, এবং সেটি অবশ্যই একটি কারেন্ট অ্যাকাউন্ট হবে। তো কারেন্ট অ্যাকাউন্টটি সাধারণ প্রচলিত অ্যাকাউন্টের মতো সেটি হবে না। এটাকে আমরা বলে থাকি ব্লক অ্যাকাউন্ট বা নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টটি করার উদ্দেশ্য হলো যখন কোনো ফরেইনার বাংলাদেশে কোম্পানি রেজিস্ট্রেশন করবেন তখন সেখানে অবশ্যই একটি পরিশোধিত মূলধন শো করতে হয়। তো সেটা কত হবে, সেটা পরিচালকদের ইচ্ছা অনুযায়ী হতে পারে, যে কোনো সংখ্যায় হতে পারে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, যা খুশি হইতে পারে। তো ধরুন বিদেশি 2 জন পরিচালক মিলে বাংলাদেশে একটি কোম্পানি তারা নিবন্ধন করবে তাদের নামে। তো তারা দুজনে 5 লাখ টাকা করে 10 লাখ টাকা পরিশোধিত মূলধন ওখানে শো করতে চাচ্ছেন। এক্ষেত্রে 10 লাখ টাকা হয় তাদের টোটাল পেইড অফ ক্যাপিটাল। এই 10 লাখ টাকায় যত টাকা ডলার হয়, ডলারে কনভার্ট করার পর সেই পরিমাণ ডলার উক্ত নন অপারেটিভ বা ব্লক ব্যাংক অ্যাকাউন্টে TT রেমিটেন্স হিসেবে প্রেরণ করতে হবে বাংলাদেশের ব্যাংকে। এক্ষেত্রে বিদেশি যে বিনিয়োগকারীরা তারা চাইলে বাংলাদেশে আসতে পারে, যদি না চায় না আসলেও কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশি ইনভেস্টর যদি তার অ্যাকাউন্টে তারা যে পেইড অফ ক্যাপিটালটা নেবেন বিদেশিরা, সেই টাকা যদি বাংলাদেশি ইনভেস্টরের পার্সোনাল অ্যাকাউন্টে যদি TT রেমিটেন্স করে থাকে, তাহলে সেখান থেকে যে এনক্যাশমেন্ট সার্টিফিকেট ইস্যু হবে সেটি দিয়ে কাজ চলবে। আর যদি ফরেনার বলে যে না, আমি তোমার ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাবো না, তাহলে তাকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে এসে আমি শুরুতেই যেটা বলেছি যে একটি নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট এখানে ওপেন করতে হবে, সেটি করতে হবে, এবং সেই অ্যাকাউন্টে পরিশোধিত মূলধন বিদেশিরা যে পরিমাণ নেবে সেই পরিমাণ ডলার বাংলাদেশে TT রেমিটেন্স হিসেবে প্রেরণ
করতে হবে এবং এখান থেকে যথারীতি এনক্যাশমেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং গঠনতন্ত্র তৈরি করে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করার পর এক্ষেত্রেও এনক্যাশমেন্ট সার্টিফিকেটটি সঠিক আছে কি না সেটি ভেরিফাই করার জন্য জয়েন্ট স্টক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে চিঠি প্রেরণ করবেন এবং ব্যাংক থেকে উত্তর আসার পর তারা কোম্পানিটির চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকবেন। এছাড়া এই দুই পক্ষের মধ্যে অর্থাৎ বাংলাদেশি এবং বিদেশিদের মধ্যে 300 টাকার স্ট্যাম্পে একটি 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প যেটা, সেই স্ট্যাম্পের উপর একটি এগ্রিমেন্ট করতে হয়, তবে সেটি সব ক্ষেত্রে দরকার হয় না। অথবা 300 টাকার স্ট্যাম্পে না করে সেটা 200 টাকার স্ট্যাম্পের উপর আপনারা এগ্রিমেন্টটি করতে পারেন এবং সেটি নোটারি পাবলিক করে নিতে পারেন। তো লেখা যদি বেশি হয় তাহলে যেহেতু 100 টাকার দুটি স্ট্যাম্পের উপর সেটা ধরবে না, সেই জন্য আপনারা কার্টিস পেপার ইউজ করতে পারেন অতিরিক্ত পেজ হিসেবে। জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটি কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দরকার হয় না সাধারণত, তবে সেটি আপনি যখন নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্টটি যখন অপারেটিভ করতে যাবেন এবং আপনারা যখন বিডা অর্থাৎ বোর্ড অফ ইনভেস্টমেন্ট থেকে যখন আপনারা ফরেনারদের জন্য পারমিশন আনতে যাবেন, আমরা যেটাকে বিডা পারমিশন বলে থাকি, সেটা যখন আনতে যাবেন ওইসব ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটি দরকার হতে পারে। এই জন্য সেটি আগেভাগেই করে রেখে দেওয়াটা ভালো। এখন তারা যে পরিমাণ টাকা বাংলাদেশে আনবে, অর্থাৎ আমি যে 10 লাখ টাকার কথা বললাম এবং সেটাকে ডলারে কনভার্ট করার পর যে পরিমাণ ডলার হয়, সেই ডলার যাতে কিছুটা বেশি হয়, যাতে করে বাংলায় কনভার্ট করার পর সেটা যাতে কোনোভাবেই 10 লাখের চেয়ে কম না হয়। 10 লাখ থেকে একটু বেশি হলে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে 50,000 বা 1 লাখ বা 2 লাখ টাকা বেশিও রেমিটেন্স করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। রেমিটেন্সটি আসার পর ব্যাংক থেকে আপনাকে একটি সার্টিফিকেট নিতে হবে, এটাকে আমরা এনক্যাশমেন্ট সার্টিফিকেট বলে থাকি। ব্যাংক সেই সার্টিফিকেটটি ইস্যু করবে তাদের ব্যাংকের যে লেটার হেড প্যাড আছে সেই প্যাডের উপর। তারা লিখে দিবে যে উপরে হেডিংয়ে লিখবে এনক্যাশমেন্ট সার্টিফিকেট এবং নিচে তারা লিখবে যে বিদেশি এই ইনভেস্টররা বাংলাদেশে নতুন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য পরিশোধিত মূলধনের অনুকূলে এই টাকা বাংলাদেশে প্রেরণ করেছে। শুধুমাত্র এই দুটা লাইন লিখলেই চলে, এর চাইতে বেশি আর কিছু লেখার দরকার হয় না। যাই হোক, ব্যাংকের কর্মকর্তাগণ খুবই অভিজ্ঞ, তারা তাদের সুবিধা মতো তাদের আইন যা অ্যালাউ করে তারা সেভাবে লিখে দেবে। এটা হচ্ছে এনক্যাশমেন্ট সার্টিফিকেট। এই এনক্যাশমেন্ট সার্টিফিকেটটি নিয়ে তারপর গঠনতন্ত্র তৈরি করে আমরা যেটাকে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বলে থাকি, সেগুলো তৈরি করে জয়েন্ট স্টকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করার পর জয়েন্ট স্টক কর্তৃপক্ষ আপনি যে এনক্যাশমেন্ট সার্টিফিকেটটি জমা দিয়েছেন সেটি সঠিক আছে কি না সেটি ভেরিফাই করবেন। তো সেটি ভেরিফাই করার জন্য তারা সাধারণত রেজিস্টার্ড ডাক অথবা কুরিয়ার সার্ভিসের বরাবরে তারা একটি চিঠি প্রেরণ করে সংশ্লিষ্ট ব্যাংকের সংশ্লিষ্ট শাখায়, যেখান থেকে এনক্যাশমেন্ট সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেই ব্রাঞ্চে, তাদেরকে অনুরোধ করবে যে আপনারা এই এনক্যাশমেন্ট সার্টিফিকেটটি ইস্যু করেছেন, তো এটি ঠিক আছে কি না একটু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানান। এরপর ব্যাংকের সংশ্লিষ্ট ব্রাঞ্চ চিঠিটির জবাব দেবেন এবং যদি সেটি সঠিক হয় তাহলে তারা বলে দেবেন যে হ্যাঁ, আপনারা যে সূত্র নম্বর উল্লেখ করেছেন সেই এনক্যাশমেন্ট সার্টিফিকেটটি সঠিক আছে। আর যদি ভুল হয় বা সেটি জাল হয় তাহলে তারা সেটি বলে দেবেন যে না, এটি ভুল। সেই চিঠির জবাবটি আসার পর
জয়েন্ট স্টক কর্তৃপক্ষ আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানিটি রেজিস্ট্রেশন করে দেবেন। দ্বিতীয় যে পদ্ধতিটির কথা বলেছি সেটি হচ্ছে বাংলাদেশি কোনো ইনভেস্টরের সাথে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চার পদ্ধতিতে কোম্পানি রেজিস্ট্রেশন করা। তো যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে 2 থেকে 50 জন পরিচালকের প্রয়োজন হয়, তো সেজন্য বাংলাদেশি একজন হলেও চলে, বিদেশি একজন হলেও চলে, অথবা আপনারা যে কোনো সংখ্যায় দেশি এবং বিদেশি বিনিয়োগকারী একটা কোম্পানির মধ্যে যুক্ত করতে পারেন, তবে সেটা অবশ্যই 2 থেকে 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। 3 নম্বরে যে পদ্ধতিটির কথা বলেছি সেটি হচ্ছে ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস স্থাপন করা। যে কোনো বিদেশি যাদের নামে নিজ দেশে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে, তারা চাইলে বাংলাদেশে একটি লিয়াজো অফিস বা ব্রাঞ্চ অফিস স্থাপন করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশে আসতে হবে, অবশ্যই আসতে হবে, এবং সে চাইলে শর্ট ভিজিটিং ভিসার আওতায় আসতে পারে। এসে এখানে একটি অফিস নিতে হবে, তাকে ভাড়া বা যেভাবেই হোক একটি অফিস নিতে হবে। অফিসটি নেওয়ার পর তাদেরকে একটি বোর্ড রেজুলেশন তৈরি করতে হবে এবং যথারীতি একটি ব্লক বা নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে $50,000 টিটি রেমিটেন্স হিসেবে প্রেরণ করতে হবে। আমি আবারও একটু বলছি যে ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস স্থাপনের ক্ষেত্রে অবশ্যই বিডা থেকে পারমিশন নিতে হবে এবং সেজন্য প্রথমেই বাংলাদেশে এসে একটি অফিস নিতে হবে, এখানে একজন ম্যানেজার নিয়োগ দিতে হবে স্থানীয় বাঙালি। এরপর তাদের মধ্যে একটি বোর্ড রেজুলেশন করে ব্যাংক থেকে একটি নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই $50,000 মিনিমাম $50,000 প্রেরণ করতে হবে। প্রেরণ করার পর ব্যাংক থেকে যথারীতি একটি এনক্যাশমেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর তাদেরকে আরও একটি বোর্ড রেজুলেশন তৈরি করতে হবে এবং সেই বোর্ড রেজুলেশন ব্যাংক থেকে পাওয়া এনক্যাশমেন্ট সার্টিফিকেট যেখানে $50,000 কমপক্ষে প্রেরণ করা হয়েছে মর্মে তারা এখানে উল্লেখ করবেন এনক্যাশমেন্ট সার্টিফিকেটের মধ্যে। তারপর যে পেপারসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হয়েছে সেগুলো নিয়ে বোর্ড অফ ইনভেস্টমেন্ট অফিস আমরা যেটাকে বিডা অফিস বলে থাকি, সেই বিডা অফিসে যেতে হবে এবং সেখানে সমস্ত কাগজপত্রগুলো জমা দিয়ে ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস স্থাপনের জন্য অনুমতি নিতে হবে। অনুমতিপত্র অবশ্যই নিতে হবে। এই অনুমতিপত্র নিয়ে জয়েন্ট স্টক বা আরজেএসসিতে যেতে হবে এবং সেখানে গিয়ে ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস স্থাপনের জন্য অনুমতি চাইতে হবে। জয়েন্ট স্টক কর্তৃপক্ষ সকল কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পর তারা ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস স্থাপনের জন্য একটি সার্টিফিকেট প্রদান করে থাকবেন। তো এখানে একটি কথা বলে রাখা ভালো যে ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস একটু ডিফারেন্স আছে, অর্থাৎ আমি এখানে 3টি পদ্ধতির কথা বলেছিলাম। একটি হচ্ছে সরাসরি বিদেশি বিনিয়োগকারীর মাধ্যমে সরাসরি ফরেন কোম্পানি রেজিস্ট্রেশন করা, দ্বিতীয় পর্যায়ে যেটি বলেছিলাম বাংলাদেশিদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি রেজিস্ট্রেশন করা, এবং তৃতীয় পর্যায়ে যেটি বলেছি যে ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস স্থাপন করা। প্রথম দুটি থেকে তৃতীয়টি একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো যে লিয়াজো অফিসের মাধ্যমে আপনি সরাসরি বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। আপনারা শুধুমাত্র মাদার কোম্পানির প্রতিনিধি হিসেবে এখানে কাজ করবেন, অর্থাৎ মাদার কোম্পানির হয়ে এখানে কাজ করতে হবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কোনো ধরনের বাংলাদেশি কারেন্সি লোকালি রিসিভ করতে পারবে না। শুধুমাত্র বিদেশ থেকে টাকা আসবে, কোম্পানির যে অ্যাকাউন্টটি করেছিলেন সেই অ্যাকাউন্টে টাকা আসবে,
অফিসের ভাড়া, কর্মচারীদের বেতন, যাতায়াত, আনুষঙ্গিক বিবিধ যত খরচ আছে সেগুলির জন্য প্রতি মাসে মাসে বিদেশ থেকে টিটি রেমিটেন্স আসবে এবং এই রেমিটেন্স উঠিয়ে এখানকার যত খরচ আছে লিয়াজো অফিসের সেগুলো আপনারা মেকআপ করবেন। এই কোম্পানি, এটি আসলেই একটি কোম্পানি না, শুধুমাত্র প্রতিনিধি। অর্থাৎ আমি যেটা আগে বলেছি যে লিয়াজো অফিস শুধুমাত্র মাদার কোম্পানিটির কার্যক্রম দেখাশোনা করে এখানে, এছাড়া তাদের অন্য কোনো কাজ নেই। তারা চাইলেই এখানে লোকালি কোনো ট্রেডিং করতে পারবে না। ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস সরাসরি কোনো ব্যবসা এখানে করতে পারবে না, শুধুমাত্র মাদার কোম্পানির টেক কেয়ার করবে এখানে থেকে। যাই হোক, আমি যে নন অপারেটিভ বা ব্লক অ্যাকাউন্টের কথা এতক্ষণ আপনাদেরকে বলেছি সেটি হলো যে কোম্পানি রেজিস্ট্রেশনের পূর্বে ব্লক অ্যাকাউন্ট বা নন অপারেটিভ অ্যাকাউন্টটি ওপেন করতে হয় শুধুমাত্র টিটি রেমিটেন্স আনার জন্য। কোম্পানিটি যখন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইনকর্পোরেশন সার্টিফিকেট, আর্টিকেল, মেমোরেন্ডাম এগুলো নিয়ে ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমাদের কোম্পানিটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তখন ব্যাংক কর্তৃপক্ষ আপনার সেই ব্লক অ্যাকাউন্ট বা নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্টটিকে একটি অপারেটিভ ব্যাংকে রূপান্তর করে দেবেন এবং এরপরই আপনারা সেখান থেকে টাকা পয়সা উত্তোলন বা জমাদান করতে পারবেন। তো বিদেশি কোম্পানি স্থাপনের ব্যাপারে যদি আপনারা কোনো সহযোগিতা চান বা আরও কিছু যদি বুঝতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমার একটি লিগ্যাল ফার্ম আছে কাউরান বাজারে, জয়েন্ট স্টক বিল্ডিংয়ের পাশেই। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।